অ্যাডভার্টাইজমেন্ট আশা করা যাচ্ছে পুজোর আগেই আমরা হয়তো পেয়ে যাব, দুর্গাপুজোর আগে। মানে এখনো তো হয়তো। হয়তো, এখনো হয়তো রাখারে, কিন্তু হয়তোটাকেই আমাদেরকে অনেক বেশি জোর দিয়ে করতে হবে। কারণ এইবারে আমরা লাস্ট পেয়েছিলাম 15 সালে, আমরা এই পরীক্ষা দিতে পেরেছি হ্যাঁ। 15 সালে। হুম। 15 সালের পর 25 সাল, মানে এই বছর যদি চলে যায় হয়তো 35 সাল। তো হ্যাঁ। সেইটাকে মানে আমাদেরকে অবশ্যই সেটা পাখির চোখ করে এগিয়ে যেতে হবে। এই একবার, না হলে কোনোবার নয়, যেভাবে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় যেটা জানার, যে ধরো আগের বারে আমরা যখন এই পোস্টটা দিয়েছিলাম সেক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট এবং হুম। আমরা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ক্লাস থাকলেই আবেদন করা যায়, আহ, এরকম একটা বিষয় ছিল। মানে সেই বিষয়টা কি এখনো তাই আছে? হ্যাঁ, ওটা বর্তমানেও আমার মনে হয় ওটা ওরকমই থাকা উচিত। এবং অনার্স গ্রাজুয়েট এবং এমএ পাস, অনার্স গ্রাজুয়েটদের আলাদা স্কেল এবং মাস্টার ডিগ্রিদের আলাদা স্কেল, হুম। সেই দুটো আলাদা স্কেল থাকবে। এবং বিএডটা হয়তো এবারে আবশ্যিক করা হবে। আর এবারে শোনা যাচ্ছে সিটেট বা ডব্লিউবি টেট যে কোনো একটাকে প্রাধান্য দেওয়া হবে, যে টেট পাস হয়ে থাকতে হবে। টেট শেষবার পর্যন্ত আবশ্যিক ছিল না, তার মানে না, এবারে যুক্ত হতে পারে। যুক্ত হতে পারে। আমি যতটা কথা বলে খবর নিয়ে জেনেছি, সেগুলোর উপর আলোকপাত করছি। এবার অবশ্যই, অবশ্যই। সেগুলো কিন্তু আলাদাও হতে পারে। হ্যাঁ, না, একটা তো কথা ঠিক যে নোটিফিকেশন যতক্ষণ না আসছে আমরা কেউ কিছুই সঠিকভাবে বলতে পারবো না। আর একদমই তাই। আহ, অনেকেই হয়তো বলেন, বা আমার কাছেও অনেকেই জানতে চান। আমি কখনোই এইভাবে বলি না, মানে বলতে চাইও না যে সিওরিটি, মানে আমি এটা জানি বা আমি খবর পেয়েছি ইত্যাদি আর কি। সেটা বলে আমার মনে হয় পরীক্ষার্থীদেরকে বিভ্রান্তই করা হয়। আহ, একদমই তার তাই। থেকে সব থেকে ভালো যে যেটা হবে, মানে নোটিফিকেশন এলে পরে তারাও যেমন জানতে পারবে আমরাও জানতে পারবো। আর হুম। আমরা কেউই এই বিষয়টাতে মানে খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি না যে না এই জিনিসটা, যেমন আমি বলি যে পাঠ্য সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসটা পরিবর্তন হবে কিনা। কেউ কেউ কিন্তু ইতিমধ্যে প্রচার করে দিয়েছেন যে হ্যাঁ সিলেবাস অবশ্যই চেঞ্জ হচ্ছে। হয়তো হতে পারে। আবার এই হুম। হয়তো কথার মধ্যে আবার কিন্তু আরেকটা কথা লুকিয়ে থাকে, যেটা হচ্ছে নাও হতে পারে। তো এক্ষেত্রে আমি যেটা সকলকে সাজেস্ট করি যে এখন আপাতত যেটুকু আমাদের বাধ্যতামূলক বলে মনে হচ্ছে, যেমন সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, এই পোর্শনগুলোকে ধরে আমরা প্রিপারেশনটা নিতে পারি। একদমই তাই। সেটা তবে স্যার আরেকটা ব্যাপারও আছে, আমি আমি হ্যাঁ। ইন্টারাপ্ট না, না, করলাম বলো, হয়তো। বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যেহেতু আমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার হুম। দুটো পরীক্ষারই কিন্তু একই সিলেবাস। একদম। এবং মাঝখানে একবার এর মধ্যে একবার অ্যাসিস্ট্যান্ট মাস্টার প্রফেসর নিয়োগ হয়েছিল, তাতে কিন্তু যে পুরানো যে যে সিলেবাসে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, সেই পরীক্ষাটি কিন্তু একই রেখে সেইভাবেই পরীক্ষা হয়েছে, সে একই সিলেবাসে। তাই সাবজেক্ট, আমাদের বিষয়ের উপর যে সিলেবাসটা, সেটা আমার মনে হয় খুব বেশি বদলাবে না। যে সিলেবাস আছে সেই সিলেবাসটা ধরে আমরা যদি পড়াশোনা চালাতে থাকি, টেক্সটটা পড়তে থাকি, আমাদের লাভ হতে পারে, লোকসান তো হবে না। লোকসান তো কখনোই হবে না, কারণ নতুন জিনিস জানায় কখনো লোকসান হয় না। হ্যাঁ। পরবর্তীকালে দেখা যায় একটু আধটু 19-20 চেঞ্জ হলো, তখন সেইটুকু পড়ে নিতে হবে। হ্যাঁ, এবার আমি আহ, মানে যদিও আমি পিএসসি সম্পর্কে বিশেষ কিছু জানি না, কিন্তু আমি আমার মতো করে সকলকে যেটা আমি বলি আর কি, আমার যে মতামতটা, যে তোমরা সাহিত্যের ইতিহাস ব্যাকরণটাকে আগে কমপ্লিট করে নাও। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে হ্যাঁ আমার এখনও সিলেবাস চেঞ্জের বিষয়ে কোনো আহ, খবরাখবর এলো না, তাহলে আমরা করতে পারি যে এই বর্তমান যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে পাঠ্যপুস্তকের ছোট গল্প, কবিতা, এই বিষয়গুলোকে আগে তৈরি করা হোক। নিশ্চয়ই ততদিন পর্যন্ত সিলেবাস আপডেটের খবর পাওয়া যাবে যে পরিবর্তন হলো কি হলো না। যদি হয় তাহলে সেই অনুসারে আবার এগোনো যাবে, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা আমাদের তো কিছুটা এগিয়ে রেখে দিলাম, তাই না? একদমই তাই, একদমই তাই স্যার। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, শিওর। স্যার বলছিলাম যেটা নেই সেটা নিয়ে এখন এত ভাবা হচ্ছে কেন? যেটা আছে সেটা নিয়ে এগিয়ে চলুক না সবাই। না, ওটা প্রসঙ্গটা এলো এই কারণে যে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে এরকমটা শোনা যাচ্ছে, বা আমি অনেকের কাছে শুনেছি, বা আমাকে অনেকে
মেসেজও করে যে স্যার সিলেবাস চেঞ্জ হবে বা কি হতে পারে, এরকম মানে হাজারো মেসেজ। আমি জানি না যে তারা এই কনফার্মেশনটা কোথা থেকে পাচ্ছে বা যারা দিচ্ছেন সেই জায়গাটা কিন্তু ভুল হচ্ছে। মানে আমার এইটা বক্তব্য, এবং সেই বক্তব্য ধরে এতগুলো কথা এলো। এবং এখানে যেহেতু আমার কাছেও স্যার, আজকে আমার কাছেও সকাল থেকে এখনো পর্যন্ত অনেকগুলি মেসেঞ্জারে মেসেজ এসছে যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সেই মানে সিলেবাসটা কিভাবে চেঞ্জ হবে তারা খবর পেয়ে গেছে, সিলেবাস পরীক্ষা পদ্ধতি সবই চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে কোথাও থেকে খবর দেওয়া হচ্ছে। অবশ্যই আমার তো বক্তব্য সেই জায়গাটাতে, যে যে জায়গাটা আমরা শিওর নই সেই জায়গাটাতে পরীক্ষার্থীদেরকে বলে মানে জাস্ট তাদেরকে বিভ্রান্ত করা, এটা ছাড়া অন্য কিছু নয়। যাই হোক, সেটা যে যেমনভাবে চলবে সেটা তাদের ব্যাপার। এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা যারা পিএসসি পরীক্ষা দেব, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের পরীক্ষা দেব, তারা আমরা কিভাবে এগোবো এই নিয়ে অনেকেই জানতে চেয়েছে। এখন তারা জানতে চেয়েছে, আমি মনে করেছি যে আমার থেকে তুমি অনেক ভালো তাদেরকে গাইড করতে পারবে, যে কারণে তোমার সঙ্গে কথা বলা বা তুমি সম্মত হয়েছো সকলকে এক জায়গায় নিয়ে আসা। এবারে এখানে যারা রয়েছে পরীক্ষার্থী হিসেবে, তারা একে একে ম্যামের কাছ থেকে তোমাদের প্রশ্ন কিছু বা জিজ্ঞাসা যা কিছু রয়েছে সেগুলো তোমরা বলতে পারো, ম্যামের গাইড তোমরা নিতে পারো, বা সেই কারণেই এই মিটের আয়োজন করা। বলো বিউটি, কিছু বলবে? হাত তুলেছ। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার, ম্যামের কাছে আমার জানার আছে যেটা, যে এই যে সিট সংক্রান্ত যে ব্যাপারগুলো, মানে পিএসসি তে তো ছেলেদের সিট সংখ্যা বেশি থাকে মেয়েদের তুলনায়, তো মেয়েদের কেমন কি থাকতে পারে? উত্তর দিচ্ছি। হ্যাঁ আগের বারে যেটা ছিল সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম। যদি আমরা দেখি, পুরুষ এবং মহিলা মাস্টার এবং মিস্ট্রেসের সম সম সিট ছিল। আমাদের যদি বাংলায় 12টা মিস্ট্রেসের সংখ্যা থাকে, ওদেরও মাস্টারেরও কিন্তু 12টাই সিট ছিল। কিন্তু সেটা একটা নির্দিষ্ট মানে একটা হয়েছিল, পরীক্ষা হয়েছিল বিআরজিএফ স্কুলগুলোর জন্যই। বিআরজিএফ স্কুলগুলোর সংখ্যায় এক, এবং তাদের মাস্টার এবং মিস্ট্রেসের সংখ্যাও কিন্তু সমান, সেই জন্য সমানভাবে হয়েছিল। এবার আমরা যদি 120খানা আমাদের সরকারি বিদ্যালয়ের ওপর যদি দেখি, তাহলে অবশ্যই পুরুষের সংখ্যা বেশি। কিন্তু একটা খুবই পজিটিভ নিউজ আছে তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে, শুধু তোমাদের সবার জন্য না, আমি বলবো মেয়েদের জন্য। হয়তো বর্তমানে হিন্দু স্কুল, হেয়ার স্কুলের মতন মেল স্কুলগুলোতেও আমাদের মিস্ট্রেসদেরকে নেওয়া হচ্ছে। খুব সম্প্রতি আমারই একজন কলিগ হিন্দু স্কুলে সে জয়েন করেছে এবং হেয়ার স্কুলেও জয়েন করেছে। তাহলে ওইটা ভয় পাওয়ার দরকার নেই যে কতগুলো সিট থাকবে। আমি যেটাই পেয়েছি সেটাই জেনারেলদের সিট সংখ্যা ছিল মোটে 12খানা মাত্র। তো সেটা সিট সংখ্যা নিয়ে ভাবাটা আমার মনে হয়, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভাবো যে এতগুলো, আমরা বাংলা মনে হয় সব থেকে বেশি মানুষ পড়ে, তার মধ্যে 12জনকে নেওয়া হবে। তো সেইটা নিয়ে ভাবার কোনো চিন্তা করা অবশ্যই উচিত নয়। ছেলে এবং মেয়েরা আমার মনে হয় সমান সুযোগ পাবে। হ্যাঁ, এক্ষেত্রে ঠিক এই প্রসঙ্গটা আমি বলি। সেদিনকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই, প্রয়াস গ্রুপেই তোমরা যারা রয়েছো তোমরাও হয়তো খেয়াল করেছো যে জিজ্ঞেস করেছিল একজন যে কতগুলো সিট হতে পারে। তা আমি উত্তর দিয়েছিলাম যে কি না, সিট নিয়ে ভেবে কি লাভ, যদি একজনও একটা যদি সিট থাকে তাহলে সেই একটা সিটে কেউ না কেউ পাচ্ছে, XYZ কেউ না কেউ পাচ্ছে। তো সেই XYZ আমি কেন হতে পারি না, তাই না? একদমই তাই, একদমই তাই স্যার। তো সেই কারণে বক্তব্য হচ্ছে যে সিট নিয়ে ভেবে লাভ নেই, প্রিপারেশনটা নিয়ে যাও এবং সেই লেভেলে নিয়ে যাও যেখানে তোমার যত কম সিটই থাকুক না কেন, তোমার মানে নির্বাচনটা যেন পাকা হয়ে থাকে। হ্যাঁ স্যার, এটা একদমই ঠিক কথা। মানে তবু একটা, মানে মনের মধ্যে একটা হতে থাকে, তো সেই জন্য জিজ্ঞেস করে নিলাম ম্যামকে। ঠিক আছে। আচ্ছা, আর কেউ? জেসমিন?
বলো। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে ওই ইন্টারভিউ ব্যাপারটা, যে 100 মার্ক নাকি ইন্টারভিউ হয় ওইখানে। প্রশ্নটা বুঝতে পারলাম না, আরেকবার করো। ম্যাডাম বলছি যে 100 মার্ক নাকি ইন্টারভিউ হয়, সেটা জানতে চাইছি। হ্যাঁ, 100 মার্ক লিখিত, 100 নম্বরের লিখিত, 100 নম্বরের ইন্টারভিউ। আমার নিজের ইন্টারভিউ চলেছিল 45 মিনিট ধরে, এবং খুবই ভিভিড ইন্টারভিউ হয়। এখন আমার মনে হয় বর্তমানে দাঁড়িয়ে আমাদের লিখিত পরীক্ষাটা নিয়েই ভাবাটা উচিত, কারণ লিখিত পরীক্ষাতে আম, যে স্ক্রিনিংটা হবে সেই স্ক্রিনিংটার পরে খুব কম জনই ইন্টারভিউ অবধি যেতে পারবে। এখন লিখিত পরীক্ষাটাকেই তোমরা পাখির চোখ করো আগে। একদম একদম, ইন্টারভিউটা পরের ব্যাপার। আহ, আগে অবশ্যই লিখিত পরীক্ষায় কিভাবে সাকসেস হওয়া যাবে সেই চেষ্টাটা করতে হবে। আচ্ছা, এরপরে আমি যেটা একটু আলোচনা করতে চাইবো, যেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশনের ব্যাপারে। ত্রিয়ানা, তুমি এসএলএসটির সাহিত্যের ইতিহাস পড়েছো। আমি জাস্ট একটা বিষয় নিয়েই বলছি, এসএলএসটির সাহিত্য ইতিহাস পড়েছো, আবার পিএসসি সাহিত্য ইতিহাস পড়েছো। হ্যাঁ স্যার। আমাদের এসএলএসটিতেও পাঠ্য রয়েছে বৈষ্ণব পদের 4 জন পদকর্তা, পিএসসিতেও আমাদের মানে পাঠ্য রয়েছেন বৈষ্ণব পদের 4 জন পদকর্তা। তো আমি এসএলএসটির জন্য যে প্রিপারেশনটা নেব, ওই 4 জন পদকর্তার ক্ষেত্রে পিএসসির ক্ষেত্রে কি ঠিক সেই প্রিপারেশনটা নিলেই চলবে, নাকি কোনো ডিফারেন্স? একদম না, কোনো ডিফারেন্স নেই, একরকম ভাবে নিলেই চলবে। তবে যেহেতু এসএলএসটি তে আমার একটা নাম্বার ভুল করে এলে একটা নাম্বার বেশি ভিভিড থাকতে হবে। সরি, আমার একটা ফোন চলে এসেছিল, সরি। তো আমাকে অনেক বেশি ভিভিড থাকতে হবে। একটু দাঁড়ান। কারণ একটা নাম্বার আমার, যে নাম্বারটা ভুল করলাম সেটা তো যাবেই, বাকি 4 ভাগের 1 ভাগ নাম্বারও চলে যাবে, 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ। তাই একবারে ডেপথে গিয়ে, একবারে গভীরে গিয়ে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, মানে একটা পিএসসিতে প্রশ্ন এলো যে টেক্সট পড়ার জন্য কোনো বই পাওয়া যায় মার্কেটে। এবার আমি বলছি, যদিও স্যারের বই আছে, স্যারের বই আছে, আমরা কিন্তু আমি যে যখন বলছি, মানে যখন পরীক্ষাটা দিয়েছি, আমি কোনো রেফারেন্স অতটা আর কি, মানে কি বলবো আর কি, অত রেফারেন্স মুখী আমি মানুষ নই, না, সে সময় এবং অত রেফারেন্স ছিল না, এটা একটা ছিল না। প্র্যাকটিক্যাল ব্যাপার। হ্যাঁ, তো আর আমি যদি সবসময় শর্টকাট খুঁজতে চাই, তাহলে কিন্তু বড় যে লক্ষ্য সেটার কাছে পৌঁছাতে পারবো না। তোমরা নিজেরা টেক্সট পড়ো, খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে পড়ো, একটা লাইনও বাদ দিও না, এবং নিজে থেকে এমসিকিউ তৈরি করো। তারপরে স্যারেদের বই পড়ো, যেসব বইগুলো বাজারে চলছে, একদম। সেখান থেকে মক টেস্ট গুলো দাও। নিজেকে প্রিপারেশনটা নিজেকে তৈরি করতে হবে। মানে আমিও এটা সবসময় পক্ষপাতী। আমি আমাদের ফেসবুক গ্রুপে বা অন্যত্র মানে সব জায়গাতেই আমি এই কথাটাই বলি যে তুমি একটা কোচিংয়ে যাচ্ছ, তোমাকে কোচিংয়ে হোক বা অন্য যে কোনোভাবেই হোক না কেন, নিজে যদি নিজেকে না তৈরি করো, নিজেই নিজের গাইড বা কোচ এটাকে যদি তৈরি করতে পারো, তাহলেই কিন্তু সাকসেসটা তাড়াতাড়ি হওয়া সম্ভব। আর স্যার, একটা প্রশ্ন এসেছে। হ্যাঁ, সুব্রত। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি স্যার, মানে আমার প্রশ্নটা ছিল কি, মানে টেক্সট গুলো যে মানে আমরা তৈরি করব আর কি, আমি রেফারেন্স বইয়ের কথা বলছি না ম্যাম, আর কি হয়তো রেফারেন্স হয়তো উনি যেটা বুঝেছেন আর কি সেটা বলছি না আমি। আমার কথাটা ছিল যে মানে আমরা যে মানে উপন্যাসগুলো বা মেঘনাদ বধ কাব্য এগুলো যে পড়বো আর কি, তো ওইগুলোর যে মানে টেক্সটের যে পড়াগুলো নিয়ে একটা যেমন বই হয় না, ওইরকম কি বই সাজানো কি পাওয়া যায় মার্কেটে? মানে যেটা পড়বো, ধরুন একটা টেক্সট পড়ছি, এটা আমি আন্ডারলাইন করলাম যে এখান থেকে এই প্রশ্নটা হয়তো দিতে পারে, বা এটা একটু ইম্পর্টেন্ট লাগলো, আমি একটু দাগিয়ে রাখলাম, ওরকম আর কি, যেমন সাহিত্য সঞ্চয়নের মতো টেক্সট বই আর কি, এরকম আমি কি আলাদা মানে? আলাদা আলাদা করে টেক্সট কিনতে হয়, আলাদা আলাদা করে টেক্সট কিনেছিলাম। তুমি আচ্ছা কলেজ আচ্ছা, থেকে চলে যাবে, তুমি গিয়ে বলবে পিএসসি সিলেবাস অনুযায়ী, তুমি সিলেবাসটা হাতে নিয়ে যাবে, যেমন আম, মানে মানে যে যে গুলো রয়েছে আর কি, সেগুলো ধরে ধরে, আরণ্যক থেকে শুরু করে সবকিছু ধরে ধরে বইগুলো কিনে নেবে, এবং বইগুলো এক একটা অ্যাসেট, পরবর্তীকালে সবসময় কাজে লাগবে।
ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমি এটাই ম্যাম জানাচ্ছি। ম্যাম ম্যাম আর একটা জিনিস আমার জানার আছে। আমি একটা কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলো মিন্ময়। হ্যাঁ, বলছি স্যার, এই যে পিএসসি যে এক্সামটা হবে সেটা সম্ভবত 100 নাম্বারই পরীক্ষা হবে, হ্যাঁ রিটিন। হ্যাঁ, আর তারপরে যারা যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, তাই তো? হ্যাঁ 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 তাহলে এই দুটো নাম্বারের মিলিত পরীক্ষায় কি টোটাল যোগ হবে? যেমন মাদ্রাসা পরীক্ষাতে 90 নাম্বার রিটেন হয়েছিল, 10 নাম্বার ইন্টারভিউ, দুটোই যোগ করে এম প্যানেল তৈরি হচ্ছে। পিএসসির ক্ষেত্রে কি এই নিয়মটাই অ্যাপ্লিকেবল যে 100 নাম্বার রিটেন বা 90 নাম্বার রিটেন যাই হোক, তার সাথে 10 নাম্বার ইন্টারভিউ বা ইন্টারভিউ নাম্বারটি কি ওখানে ডিফাইন্ড করা থাকে, না টোটাল 150-এর বা টোটাল রিটিনটার নাম্বার 100 সাপেক্ষে কেউ ধরুন 52 পেলো বা কেউ 70 বা 80 পেলো, তার সাপেক্ষে সে যদি কোয়ালিফাই করে সেই নাম্বারটা কি কাউন্ট হবে, না ইন্টারভিউতে শুধুমাত্র ইন্টারভিউর বেসিসেই সিলেকশন হবে যারা যারা কোয়ালিফাই করছে? আমার মনে হয় লিখিতটা স্ক্রিনিং টেস্ট, আমি যতটা জানি লিখিতটা স্ক্রিনিং টেস্ট, এবং তাতে ভালো ফল করলে সেটা মনে হয় এগিয়ে থাকা যায়। তারপরে ইন্টারভিউ এর নাম্বারটা কিন্তু অনেকটা ম্যাটার করে। মানে ইন্টারভিউ রিটিনের নাম্বারটা কি যোগ হয় পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারে? এটা অতটা মানে জানা যায় না যে ওরা কিভাবে করে। তবে আমি আমারটা বলতে পারি, আমি 100-র মধ্যে 99খানা সঠিক করেছিলাম লিখিততে। তো আর ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছিল এবং আমার র্যাঙ্কটাও কিন্তু 1 এসেছিল। এবার এইটা সম্পর্কে আমি একটু আমার ডাউট আছে যে কিভাবে ওটা যোগটোগ হয়, কারণ এটা তো পিএসসি বলে না। এটা জানার অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিক জানতে পারিনি। কিন্তু আমি এটা অবশ্যই মানে শিওর যে আমার 100টার মধ্যে 99খানা সঠিক হয়েছিল। না, কারণটা স্যার ম্যাডাম এইটাই জন্যই বলছিলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট লেখা থাকে কিন্তু এখানে রিটিন টেস্ট লেখা আছে। তাহলে স্ক্রিনিং টেস্ট আর রিটিন টেস্টের মধ্যে কি পার্থক্য রয়েছে, না এটার জন্যই পার্থক্যটা? হয়তো রিটিন টেস্ট হলে হয়তো নাম্বারটা যোগ হতে পারে, স্ক্রিনিং টেস্টে হলে না হলে আমার 99খানা সঠিকটাই আমি সামনে আসাটা, এটা একটা আমার মানে ব্যাপারটা হচ্ছে, এটা যখন রিটিন টেস্ট লেখা আছে তখন এটা রিটিন টেস্ট হিসাবেই আমাদের নিতে হবে এবং হয়তো নাম্বারের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন। আমি স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। হ্যাঁ স্যার, বলছি যে ওই যে এটা সাহিত্যের ইতিহাসের বিষয়গুলো, ওগুলোর জন্য ওই সুকুমার সেন বা অসিত কুমার এগুলো পড়লেই কি হবে, নাকি আরো অন্য কিছু বই লাগবে? ভূদেব চৌধুরীও পড়তে পারেন এদের সঙ্গে। আমি সাধারণভাবে এই তিনটি বলি: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, ভূদেব চৌধুরী। এনাফ। আর ম্যাম বলছি যে টেক্সট বুকগুলো আমরা যেরকম নেট পরীক্ষা দিয়েছিলাম ওই লেভেলের কি ওরকম কোশ্চেন হয়? ধরুন ম্যাচিং বা এরকম টাইপের কোশ্চেন, মানে আপনি যখন দিয়েছিলেন এরকম টাইপের কোশ্চেন হয় কি? আমি নেট পরীক্ষা কখনো দিইনি, ওই দিক নিয়ে ভাবিনি কখনো। এবার নেট পরীক্ষাটা আপনি দিয়েছেন, আপনি আরো ভালো বুঝতে পারবেন যে কি লেভেলের পরীক্ষা হয়। তবে এসির পরীক্ষা একটা ট্র্যাডিশনাল মানের পরীক্ষা, অবশ্যই খুবই ভালো পরীক্ষা হয় এবং নেগেটিভ মার্কিং আছে। তাই খুব সহজ প্রশ্নকেও যদি আমরা ভেবে ফেলি যে এটা খুব সহজ প্রশ্ন, সেটা ভাবলে খুব, আমার মনে হয় সেটাকে আন্ডার এস্টিমেট করা হবে এবং সেটাতে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। ইপসিতাকে এই প্রসঙ্গে বলবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে দেখবে আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার 2টো ভিডিও দেওয়া আছে ইউটিউবে। চাইলে একবার দেখে নিও। আশা করি কিছুটা তোমার সংশয় মিটবে, মানে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা তুমি জানতে পেরে যাবে। আচ্ছা, মেঘনাদ বধ কাব্য কিভাবে তৈরি করব, প্রিয়া ঘোষ বলছে। মেঘনাদ বধ কাব্য আমি যেভাবে পড়েছিলাম, সব থেকে কঠিন জায়গা, একদম খুব ভালো প্রশ্ন এটা। তো সব থেকে কঠিন জায়গা সবারই, সব স্টুডেন্টদেরই লাগে। তো সেটা হচ্ছে যে প্রথমে টেক্সটটাকে, অবশ্যই আমি যেটা প্রথমে বলেছি, টেক্সটটাকে খুঁটিয়ে পড়ে যে মানেগুলো, যে অর্থগুলো আমার কঠিন মনে হচ্ছে সেগুলোকে আলাদা করে রেখে, সেইগুলোর মানে সহজভাবে রেখে আগে ব্যাপারটাকে সহজভাবে বুঝে নিয়ে নিজে নিজে এমসিকিউ তৈরি করে ফেলো বা নিজে নিজে সেটা সহজ আকারে লিখে ফেলো।
আর রয়েছে তো মানে মনে হয় ওই 2টো বা 3টে এইরকম আমাদের সিলেবাসে রয়েছে অংশ। তো সেইগুলোকে নিজেরা সরলার্থে লিখে লিখে সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন তৈরি করে ফেলো, কোনো সমস্যা মনে হবে না। তারপরে স্যারের বই আছে, স্যারের বই থেকে ভালো করে দেখে নাও, আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে। হ্যাঁ, কিন্তু আবারও সেই কথাটা বলার যে রেফারেন্স বইটা পড়ে, আগে টেক্সট বই পড়ো। আমার মনে হয় না যে টেক্সট বই খুব ভালো একদমই করে তাই। পড়লে পরে আর কোনো রেফারেন্স বই দরকার হবে। একদমই তাই। আচ্ছা, আর কেউ কিছু? শাহনাজ, কিছু বলতে চাইছো? হ্যাঁ স্যার, বলছিলাম আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে কিভাবে পড়বো। ম্যাম যেমন বললেন যে খুঁটিয়ে পড়তে হবে, ম্যাম আগেই আলোচনা করে দিয়েছেন। হুম 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 ঠিক আছে। বাবন, আচ্ছা, উপমা জিজ্ঞেস করছে পিএসসি দিতে টেট অবশ্যই কিনা, সেটা গতবার পর্যন্ত ছিল না। ম্যাম একটু আগেই বললেন যে গতবার পর্যন্ত ছিল না, এবারে সম্ভাবনা কিন্তু রয়েছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। বলছি সাহিত্যের ইতিহাস আর ব্যাকরণ আমরা যে এসএলএসটির জন্য পড়ছি, পিএসসির জন্য কি সেম একই পড়তে হবে না আলাদা কিছু পড়তে হবে? দেখো, এক্ষেত্রে তোমার এসএলএসটিতে ধরো তোমার সাহিত্য ইতিহাসে মঙ্গল কাব্যে তোমার মনসামঙ্গলে রয়েছে মাত্র 2টো অংশ, মানে 2টো কবি, বিজয়গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ। কিন্তু পিএসসিতে মনসামঙ্গল বলে বলা আছে, ওখানে কিন্তু পুরো কাহিনী থেকে তিরানা বলবে যে আমি ঠিক বলছি কিনা, একদম ঠিক বলছেন স্যার, একদম ঠিক কাহিনী বলছেন। থেকে শুরু করে তোমার 19 শতক পর্যন্ত, মানে যে ছোটখাটো পুরোটাই আর কি পড়তে হবে? একদম ডিটেলসে খুঁটিনাটি পড়তে হবে। ডিফারেন্সটা এই হ্যাঁ হ্যাঁ, ওটা। একটু ডিপলি আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। স্যার আমার আমি বলিনি, এবং ভুলে গেলে চলবে না, বর্তমান কালেও কোনো আধুনিক কবি যদি চাঁদ বণিকের পালা বলে কিছু লিখে থাকে, সেটাকেও কিন্তু ভুলে হ্যাঁ গেলে হ্যাঁ চলবে না মনসামঙ্গলের জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আসতেই পারে, তারা বলতেই পারে আইনের ফাঁক হ্যাঁ, থাকতে অবশ্যই। পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ঠিক। স্যার আমি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। বলছি যে ইংলিশ মিডিয়ামের জন্য তো বেঙ্গলি সাবজেক্ট আছে, আবার বেঙ্গলি মিডিয়ামের জন্য বেঙ্গলি সাবজেক্ট। তো আমি তো বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি, তাহলে আমি মানে ফর্ম ফিল আপ করার সময় কোনটা করলে বেস্ট হবে? বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য বেঙ্গলিটা না ইংলিশ মিডিয়ামে? মানে সিট সংখ্যার কি কোনো পার্থক্য থাকে, মানে না কোনো মানে র্যাঙ্কের কোনো কিছু মানে থাকে? এই বিষয়টার প্রতি ধোঁয়াশা আছে। বলছি হ্যাঁ, ফরওয়ার্ড টু ত্রিয়ানা। হ্যাঁ, আমি ইংরাজি মাধ্যমেই ফর্ম ফিল আপ করেছিলাম, এবং ইংরাজি মাধ্যমেই বর্তমানে ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। ওটা কোনো পার্থক্যই নেই, এবং তুমি বিদ্যালয়ে যদি পাশ করতে পারো, বিদ্যালয়ে এসে বাংলা কই পড়াবে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামেও বাংলা প্রথম ভাষা হিসাবেই বিবেচ্য হয়। তো সিলেবাস কোনো অসুবিধা হবে না। না 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 না, একই সিলেবাস। ওইটাই তো বললাম যে বাংলা প্রথম ভাষা হিসাবে বিবেচ্য হয়, তো কোনো মানে অসুবিধা নেই। টেক্সট গুলো যেগুলো পড়বো আমরা, আরণ্যক বা এই সমস্ত যে টেক্সট গুলো, ওগুলো কি একই সিলেবাসে পরীক্ষা দেবে, একই সিলেবাসে পরীক্ষা দেবে। তবে ইংলিশ মিডিয়ামে যারা ইন্টারভিউ অবধি যেতে পারবে, তারা কিন্তু বাড়ি থেকে প্রস্তুত হয়ে যাবে, তাদের কিন্তু পুরো ইন্টারভিউটাই কিন্তু বেশিরভাগটাই ইংরেজিতে হবে। যেহেতু তোমার মানে বিষয়টা বাংলা, তাই কিছুটা বাংলার 2-1টা প্রশ্ন ওরা করবেন, তবে বেশিরভাগটাই কিন্তু তোমরা ইংরাজিতে সাবলীল কিনা সেই জায়গাটা কিন্তু দেখে নেবেন। আচ্ছা ম্যাম, বুঝতে পারলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, তফিকুল, পিএসসি সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা ম্যাম যেটা জানিয়েছেন, এখনও মানে সম্ভাবনা সেরকম বিপুল অর্থে যে রয়েছে এমনটা নয়, আবার একেবারে যে নেই তেমনটাও নয়। মানে এক্ষেত্রে আমাদের বর্তমান যে সিলেবাসটা আছে সেইটা ধরে এগোনোটাই বেটার। প্রথমে সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ এগুলোকে ধরে, তারপরে পাঠ্যপুস্তকের ছোট গল্প, কবিতা এগুলোকে ধরা যেতে পারে। ততদিন পর্যন্ত সিলেবাস সম্পর্কে বা ডিটেলস নোটিফিকেশান চলে এলেই তুমিও যে জায়গায় থাকবে, আমিও সেই জায়গায় থাকবো। অতএব এটা নিয়ে এখন থেকে পরিবর্তন হবে কিনা এটা মানে ভাবনার কিছু নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো সোমা। স্যার বলছি পিএসসি তে বয়স সীমা কত থাকে বসার জন্য?
হ্যাঁ, একদম আহ, এই বিষয়টা আমি যাচ্ছিলাম। আমরা আরেকটা হ্যাঁ, বলো বলো বলো। আরেকটা বলছি ম্যাডামের কাছে বা আপনার কাছে, যে উপন্যাস যেগুলো ধরুন পাঠ্য আছে আরণ্যক বা কৃষ্ণকান্তের উইল এই সবগুলো, সেইগুলোর ক্ষেত্রে পড়ার সম্পর্কে যদি একটু বলেন কিভাবে মনে রাখা সহজ হবে, যেহেতু এটা টাফ পরীক্ষা এবং যথেষ্ট খুঁটিয়ে পড়তে হয়, মানে প্রতিটা লাইন ধরুন পড়লাম বা এমসিকিউ তৈরি করে মনে রাখলাম, কিন্তু আরো কি অন্যভাবে পড়া যায় মনে রাখার জন্য? বয়স সীমা এটা মনে হচ্ছে আমরা যখন ত্রিয়ানা এই পোস্ট আমরা করেছিলাম তখন ছিল 19-এর আগে পর্যন্ত 32, তারপরে ওই বছরটায় বোধহয় 36 করা হয়েছিল। হ্যাঁ, এবং আমরা জানিয়েওছিলাম যে এবছর 32 আছে, তবে 32 থেকে 36 হতে পারে, এটা আমরা তখন জানিয়েছিলাম এবং সেটা 36 হয়েও ছিল। এবছরে কি সেই সীমাটা বাড়তে পারে নাকি ওই একই থাকবে আর বলে পারবে না, আর পারবে না। আমরা যদি পিএসসির বাকি পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে দেখি তাহলে ওই 36। ঠিক। আচ্ছা, আর পড়া মনে রাখার ব্যাপারটা সোমা বলি যে ওটা ধরো এক একজন এক এক রকম ভাবে পড়া মনে রাখার কায়দা বের করতে পারে। হ্যাঁ, তবে আমি যেটা সকলকে সাজেস্ট করি বা আমি নিজেও অনেক উপকার পাই, যেটা হচ্ছে যে কিছু পড়লে লিখলে অবসর সময়ে সেই পড়াটাকে তুমি যদি মানে মনে মনে কি বলবো রিওয়াইন্ড করো তাহলে অনেক বেশি কিন্তু মনে থাকে। এটাতে অনেকেই কিন্তু উপকার পেয়েছে, তুমিও মানে এই প্রসেসে দেখতে পারো। ঠিক আছে, আর মনে রাখার ব্যাপারটা সত্যি এক একজনের কাছে এক রকম কায়দা কাজ করে। কেউ অনেক শর্টকাট বের করে, সেটা একটু নিজেকে কিন্তু এই বিষয়ে মানে ভাবতে হবে। এবার ম্যাডামের যদি বিশেষ কোনো বক্তব্য থাকে এই বিষয়ে সেটা নিশ্চয়ই উনি জানাবেন। আমি যেভাবে পড়তাম, স্যার যেটা বললেন একদম সঠিক বলেছেন। প্রত্যেকেরই নিজস্ব একটা কিছু কৌশল থাকে। তো আমি যখন আরণ্যক পড়েছি, তো আরণ্যক পড়েছি মানে আমি রাত দিন জেগে পড়েছি। আমার সব থেকে প্রিয় উপন্যাস হচ্ছে আরণ্যক, এবং ঈশ্বরের অসীম কৃপায় আমি সেই অরণ্যেই পড়ে আছি, জঙ্গল মহলে। তো সেই আরণ্যকের এক একটা জায়গায় মাঝে মধ্যে ঘুরতে যাই মানে সপ্তাহান্তে। তুমি আপাতত লেডি সত্যচরণ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম স্যার। তো মানে একটা উপন্যাস যখন তোমরা পড়বে না, সেটার মধ্যে পুরো প্রবেশ করে যাবে। যখন গোড়া পড়ছো নিজেকে গোড়াই ভাবো না, ক্ষতি কি আছে। যখন আরণ্যক পড়ছো তখন ভাবতে, সত্যচরণ ভাবতে নিজেকে তো অসুবিধা নেই কোনো, ভেবে নাও, পড়ো। তো কৃষ্ণকান্তের উইল যখন পড়ছো তখন নিজেকে ভ্রমরও ভাবতে পারো মেয়েরা। তো এইভাবে এগোতে এগোতে থাকো না। তো একটা করে উপন্যাস পড়বে, সেইটার যতটুকু পড়লে ততটুকুর এমসিকিউ সেদিনই তৈরি করে নেবে। সেইটা পরের দিন পড়তে বসবার আগে আগে সেই এমসিকিউ গুলোতে চোখ বুলিয়ে তার পরের অংশে তারপর যাবে, এবং ধরে নেবে যে ডেইলি আমি 15 পাতা করে অবশ্যই পড়বো একটা উপন্যাসের, মিনিমাম বললাম এটা। আরো বেশি হলে রাত জেগে যখন পড়বে তখন তো পড়তেই থাকবে পড়তেই থাকবে। তো এইভাবে করা যেতে পারে। বৈষ্ণব পদাবলীর 4 জন পদাকর্তার সব পদ পড়তে হয়, শম্পা চ্যাটার্জি জানতে চাইছো। হ্যাঁ, এখানে কোনো নির্বাচিত বলে কিছু নেই, তাই তো ত্রিয়ানা? হ্যাঁ স্যার, সব মোটামুটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বইটা রয়েছে চয়ন তার বইটা মধ্যে তাদের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবটাই পড়ে নেওয়াটাই ভালো। আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসা কিছু আছে? স্যার আরেকটা ব্যাপার জানার ছিল। বলো। ওই সিটেট বা ডব্লিউবি টেট যদি পাশ করা আবশ্যিক হয়, তো সেক্ষেত্রে ডব্লিউবি টেটের সংখ্যা তো খুব কম স্যার, আমরা তো বসিনি একবারও, আর সিটেট তো সেই অর্থে দিইনি, তাহলে এই নিয়মটা চালু হলে কি আমরা বসতে পারবো না? কি মনে হয় ত্রিয়ানা? তোমরা নিরর্থক ভয় পেও না, তোমরা নিরর্থক ভয় পেও না। আমার মনে হয় এই কথাটা অবশ্যই সরকার নিজেরা জানেন যে কি হতে পারে। তো আমার মনে হয় দুটোকে হয়তো আর একটা জিনিস ভাবার আছে, এটা আমি ভেবে দেখছিলাম যুক্তি দিয়ে। আর আমাকে অনেকে অনেক কথা বলে, আমি তখন ভাবি দেখো টেট পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ রকম ভাবে একটা অন্যরকম বিদ্যালয়ের জন্য পরীক্ষা। তা সেইটা টেটটা দিয়ে ডাইরেক্টলি তারা চাকরি পেতে পারে।
আবার আমাদের এই পিএসসি পরীক্ষাটা যদি দেখো, সেটা পুরোপুরি সরকারি বিদ্যালয়গুলোর পরীক্ষা। তো আমার মনে হয় না আরেকটি বিদ্যালয়ের নির্বাচনের প্রক্রিয়াকে আরেকটি অন্য নির্বাচন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করানোটা খুব যুক্তিসঙ্গত হবে। এটা অবশ্যই যারা নিয়মগুলো স্থির করবে তাদের মাথাতেও আসবে। তো আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নেই। ঠিক। সবার আগে নোটিফিকেশনটা আসতে দাও। ততদিন পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশনটাকে অনেকখানি এগিয়ে নিয়ে চলো। তারপরে নোটিফিকেশান আসুক, সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তখন তুমিও যে জায়গায় থাকবে, আমরাও একই জায়গায় থাকব, তখন সেই অনুযায়ী ভাবা যাবে। ঠিক আছে সোমা? ম্যাম আরেকটা প্রশ্ন করছি, বলছি লিখিত পরীক্ষা বলতে মানে কি 2 নাম্বারই কোনো থাকবে নাকি এরকম কিছু? মানে একটু বুঝলাম না, লিখিত পরীক্ষার কথা বললেন যে। লিখিত পরীক্ষা মানে রিটিন এক্সাম যেটা হয় 100 নম্বরের, 100 নম্বরের রিটিন এক্সাম, ওখানে 2 নম্বরের তো কিছু থাকে না। ওই এমসিকিউ আকারে যে পরীক্ষাটা হবে সেটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কিছু বক্তব্য আছে, কিছু জানার আছে? স্যার আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ সঞ্জু বলো। স্যার বলছিলাম যে যে সমস্ত কবি সাহিত্যিকদের সম্পর্কে আমাদের পড়তে হবে বা যাদের লেখা আমরা পড়বো, তাদের মানে জীবনটাও যদি, ওটাও কি আমাদেরকে দেখতে হবে যে তাদের মানে জীবনীটা আর কি, তারা কি করেছেন বা যেমন মানে বলতে চাইছি মানে তাদের ব্যক্তিগত জীবন বলতে মানে তাদের জীবনী, সংক্ষিপ্ত জীবনী, ওটাও কি দেখতে হবে? যেমন তাদের কোনো চরিত্রে তারা অভিনয় করেছে কিনা বা কোন সময় কি লেখা বেরিয়েছে পাশাপাশি, এই ব্যাপারটা। হ্যাঁ, যে কোনো মানে কবি সাহিত্যিকের তার বিশেষ কীর্তি, যেমন ধরো ওই অভিনয়ের কথা বললে বা কোনো কিছু লিখেছেন কিনা বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, এগুলো প্রাসঙ্গিকভাবে চলেই আসে। তবে তার ব্যক্তিগত জীবন, লেখাপড়া কোথা থেকে করেছেন বা কোথাও থেকে তিনি পাশ করেছেন বা তিনি কাকে বিবাহ করেছেন, তার সন্তানের সংখ্যা কয়টি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভাবার কিছু নেই। তাই তো নাকি তিরানা? হ্যাঁ স্যার, একদমই একদমই, মানে প্রাসঙ্গিক হতে হবে। যতটা জানবেন সেটা যতটা আপনার প্রাসঙ্গিক ততটাই জানবার চেষ্টা করবেন। যেমন ওই কোনো নাটক লিখে থাকলে সেই নাটকটা হয়তো কোন থিয়েটারে অভিনীত হয়েছে এই সংক্রান্ত। হ্যাঁ, জেনে রাখলে তো ক্ষতি নেই, যতটা গভীরে ঢুকতে পারবেন ততটাই মঙ্গল। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু? স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। বলছি যে যেটা থাকে মানে ক্যাটাগরি ওয়াইজ যেটা রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে, নম্বরের যে রিল্যাক্সেশনটা রেখে থাকে ওরা, মানে কাট আপটা থাকে। তো স্যার একটা ক্যান্ডিডেট যদি সে মানে জেনারেল ক্যাটাগরিতে সে যদি পৌঁছে যায় মানে কাট আপে, তো সেখানে যদি হয় পৌঁছে গেলে তো তাহলে তো তার রিজার্ভ ক্যাটাগরির প্রয়োজন হয় না। কিন্তু ওই যদি সে পিএইচ ক্যাটাগরিতে হয়তো কেউ ফিল আপ করলো, কিন্তু সে হয়তো ওবিসি ক্যাটাগরির কাট আপে পৌঁছে গেল বা জেনারেল ক্যাটাগরির কাট আপে পৌঁছে গেল, তাহলে তার ক্ষেত্রে তাকে কোন ক্যাটাগরিতে তাকে চাকরিটা দেওয়া হবে? তো আমার মনে হয় এইসব প্রশ্নের মধ্যে না গিয়ে আমার মনে হয় আগে আপনারা পরীক্ষাটা যে হবে, লিখিত পরীক্ষার প্রতি আগে নজর দিন। কে কিভাবে নিয়োগ হবে, কোন ক্যাটাগরির মধ্যে আসবে, এইসব বা এত কিছু ডিটেলিং এর ভেতরে গেলে আমরা কিন্তু আসল যে লক্ষ্য সেখান থেকে সরে যাব, লক্ষ্যভ্রষ্ট হব। তো আমাদের সময়তে আমি দেখেছি এসসি, এসটি, ওবিসি সমস্ত রকমের রিজার্ভ ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পেয়েছে এবং তাদের আলাদা আলাদা তাদের নামের পাশে সেগুলো লেখাও ছিল, মেনশনও করা ছিল। তো সেটা যেভাবে বলা ছিল সেভাবেই কিন্তু হয়েছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল যে এত এত লোক নেওয়া হবে। সেখানে পিএইচ উল্লেখ ছিল না, বা থাকলেও হয়তো বর্তমানে আমার মনে নেই, 10 বছর আগেকার কথা হয়ে গেছে। তো কিন্তু এগুলো নিয়ে এখন ভাবতে হবে না, ওগুলো একান্তই আমাদের কমিশনের ব্যাপার, ওটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না। আমাদের পরীক্ষা যদি ভালো হয় আমরা চাকরি পাবোই, এটা ভেবে এগিয়ে যেতে হবে।
আচ্ছা, মেসেজে দেখছিলাম ব্যাকরণ বিষয়ে একটু বলতে বলা হয়েছে যে ব্যাকরণ কিভাবে প্রস্তুতি নেবে। আমার মনে হয় এটা অন্যান্য পরীক্ষার মতোই, ব্যাকরণের ক্ষেত্রেও একই ব্যাপার। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ব্যাকরণের আমার মনে হয় জিনিসটা ভালো হবে। এটা আমার মত। এবার দেখা যাক তোমাদের ম্যাডাম কি বলেন। হ্যাঁ স্যার, এটা আমি আপনার সাথে একদম সহমত। যতটা ব্যাকরণ যত পড়া যাবে, নিজেকে নিজে পরীক্ষা নেওয়া, নিজে মক টেস্ট নেওয়া যে আমি কতটা পারতে পারি। বা এই যে আমরা কথা বলছি, ধরে নাও আমি যে কথাগুলো বললাম সেখানে ভেবে নিলাম যে এটা কি কারক হবে। এই যে বাক্যটা আমি বললাম, এই শব্দটা কি কারক ভেবে নিলাম আমি, বা এটা সন্ধি বিচ্ছেদ কি হবে। এইভাবে নিজেকে নিজে সবসময় পুনর্মূল্যায়ন করতে থাকা। ব্যাকরণের জন্য প্র্যাকটিসটা খুব প্রয়োজনীয়। মানে যেখানে যত পারো মক টেস্ট তোমরা অনলাইন অফলাইন বিভিন্ন প্র্যাকটিস সেট, বই ইত্যাদি, নিদেন পক্ষে মাধ্যমিকের টেস্ট পেপার সেটা পুরনো হোক তাতেও অসুবিধা নেই, কিন্তু সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করো। আর আমি মাধ্যমিকের টেস্ট পেপার কিন্তু সলভ করেছিলাম, খুব ধরে কাজে দেয়, সলভ এটা করেছি। খুব কাজে দেয়। আচ্ছা, আর যা বিষয় দেখলাম মোটামুটি সবই আলোচনা হয়ে গেছে। ইন্টারভিউ নিয়ে আমরা এখনই কিছু বলছি না, ইন্টারভিউ ব্যাপারটা পরে ভাবা যাবে। আগে পরীক্ষা হোক, যারা ইন্টারভিউতে পৌঁছবে তখন ইন্টারভিউ নিয়ে গাইড করা যাবে। আচ্ছা, আমি মেসেজে আর দীপঙ্কর মণ্ডল ইন্টারভিউ অভিজ্ঞতা, না এখন ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করছি না। ইন্টারভিউ আগে তোমাদের পরীক্ষা হোক, তারপরে বলা যাবে। প্রত্যুষা লিখছো স্যার মঙ্গল কাব্যের জন্য ভালো কোনো বই? একমাত্র ভালো বই মঙ্গল কাব্যের ইতিহাস। একদমই তাই স্যার, একদমই তাই। বিষ্ণু লিখেছো জেনারেল পেপারের পরীক্ষা হবে কি? জেনারেল পেপারের পরীক্ষা না, এখানে তো সাবজেক্ট আর ইন্টারভিউ, তাই তো, আর তো কিছু নেই। যদি নতুন করে কিছু পাল্টায় সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা মোটামুটি দিয়ে দিয়েছি। জেনারেলদের বয়স সীমা সম্পর্কে জানতে চেয়েছে সুমিদে। বয়স সীমা তো ওই তো বলা হলো 36, আর বাড়ার সম্ভাবনা নেই, সেটা ম্যাম তোমাদের জানিয়ে দিয়েছেন। বাকিটা নোটিফিকেশন এলে পরে সবটা জানা যাবে। আচ্ছা, একটা প্রশ্ন দেখলাম যে বাংলা এবং ইংরাজি মাধ্যমে পরীক্ষা কি আলাদা প্রশ্নপত্রে হয়? একদমই নয়। তোমরা দুরকম ভাবে কিন্তু পরীক্ষা মানে প্রশ্নে ফর্ম ফিল আপ করতে পারবে। একটা যে কোনো একটা মিডিয়ামে, নয় বেঙ্গলি বা ইংলিশ, আর না হলে দুটোতেই করতে পারবে। আমার বেলাতে আমার একটা নিজের ভুলের জন্য কিন্তু আমি বেঙ্গলি মিডিয়ামটায় অ্যাপ্লিকেশন আমি করতে পারিনি। আমার মানে সেই টাকাটি কেটে নিয়েও পরে ব্যাক হয়ে যায়। মানে 165 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপের টাকা দিতে হয়। শুধু ইংরাজি মিডিয়ামটাতেই দিয়েছিলাম, এবং একসাথেই পরীক্ষা হয় একই প্রশ্নপত্রে একই দিনে। তাহলে উপস্থিত ম্যাম কথাটা বুঝলাম না, একটু আবার একটু ক্লিয়ার করবেন। মানে আপনি বলতে চাইলেন, আমি যেটুকুটা বুঝলাম যে দুটো যদি আমি আলাদা মিডিয়ামের পরীক্ষা মানে অ্যাপ্লাই করি, তাহলে একই টাইমে একই দিনে হলে তাহলে ওটা আমি কিভাবে করব? আমি সেটাই বলতে মানে যোগ দিব দুটোতে আপনাকে আলাদা একটা মিডিয়াম। প্রশ্নপত্রই দেওয়া হবে। আপনি যদি পাশ করতে পারেন তাহলে আপনাকে দুটোতেই বা যে কোনো একটাতে ডাকা হবে। ব্যাপারটা এটাই, মানে পরীক্ষা একটাই হবে, একবারই হবে, দ্বিতীয়বার হবে না। বুঝেছি ম্যাম। তখন ইন্টারভিউটা তো যে কোনো একটাতে তখন ডাক পড়বে, তাই তো? দুটোতেও ডাক পড়তে পারে। কেউ যদি বোথ মিডিয়ামে পাশ করে, যারা দুটো মিডিয়ামেই যারা অ্যাপ্লিকেশন করতে পেরেছে, তাদের বোথ মিডিয়ামেই তাদের ডাক পড়তে পারে, বা যে কোনো একটাতেও ডাক পড়তে পারে। ঠিক আছে, আর কারোর কোনো কিছু জিজ্ঞাসা আছে? না হলে আমরা এখানেই শেষ করে দেবো। স্যার আমি বলছিলাম, আলমগীর, হ্যাঁ ঠিক আছে বলো। স্যার আমি বলছিলাম কি, এই যে পিএসসি তে এসটি অফিসের কি বয়সের ছাড় থাকতে পারে? গতবার পর্যন্ত ছিল,
গতবার পর্যন্ত ছিল। আমরা যে 19 সালের আমি যে এটা দেখছি আর কি, তাতে ছিল। নিশ্চয়ই এবারেও তাই থাকবে। ধন্যবাদ স্যার। স্যার আর একটা কোশ্চেন আমার বলছি যে এসএসসির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ফিমেলদের জন্য রিজার্ভ মানে সিট সংখ্যা থেকে থাকে, তাহলে পিএসসির ক্ষেত্রেও কি মানে মিস্ট্রেসের ক্ষেত্রে মানে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কি ফিমেলদের কোনো অগ্রাধিকার থাকে এরকম, মানে সিট সংখ্যা নির্ধারিত থাকে? এর উত্তরটা একটু আগে কিন্তু ম্যাডাম দিয়ে দিলেন, যেটা হচ্ছে যে তোমরা এগুলোকে নিয়ে এত ভেবো না। থাকলে স্যার, ভালো, ফেসিলিটিস থাকলে ভালো, তাতে তোমার লাভ হবে অনেকটা বেশি। কিন্তু যদি না থাকে তাহলে কি তুমি সেই পরীক্ষার জায়গাতে কি তুমি পিছিয়ে আসবে? এটা বলো, আচ্ছা সেটা নয় তো? না, ওটা নয়। তাহলে না। তাহলে নেই নেই এটাকে ধরে নিয়ে তুমি প্রিপারেশন নাও। যদি থাকে তাহলে ভালো কথা, তুমি আরো ফেসিলিটিস পাচ্ছ। কিন্তু নেই এটা ধরে নিয়ে চলো। মানে যেটা ম্যাডামেরও কথা আমারও কথা, যে মূল ফোকাসটা তোমার লিখিত পরীক্ষার জন্য হোক। বাকি কি আছে না আছে, তুমি পরীক্ষায় বসতে পারছো কিনা সেটা দেখো। যদি বসতে পারো অবশ্যই ফর্ম ফিল আপ করো এবং পরীক্ষায় বসার প্রস্তুতিকে একদম উচ্চতর মাত্রায় নিয়ে যাও। বাকিটা পরে দেখা যাবে। কারণ আদার্স অন্যান্য কিছু ভাবলে না মাথা অনেক বেশি পাজল হয়ে যায়। সেখানে প্রিপারেশন নিতে গিয়ে অনেক মেন্টালি একটা মানে কি বলবো ডিস্টারবেন্স তৈরি হয়। তো সেই জিনিসটা নিয়ে আমার মনে হয় না যে ভাবার কোনো দরকার আছে। এটা আর ব্যাকরণ যেটা মানে টেক্সট ব্যাকরণ, টেক্সট হিসাবে বামন দেব ছাড়া আর কোন কোন লেখকের বই মানে পড়বো আমরা? সহজে উপাদেয়, সেটা আগের দিন বলেছিলাম বোধহয় গ্রুপে, বাণী সংসদের বইটা, কালীপদ চৌধুরীর বাণী সংসদের বইটা, বামনদেবের অবশ্যই। এই দুটো থাকলে মনে হয় না যে আর বিশেষ কিছু দরকার হবে। সঙ্গে তো তোমরা যদি প্র্যাকটিস পেপার বা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো ব্যাকরণের, আশা করি আর কিছু প্রয়োজন হবে না। স্যার ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল আমার, যে সাহিত্যের ইতিহাসের ব্যক্তিদের আমরা যেভাবে পড়ছি, যখন আমরা এই টেক্সটগুলো পড়ছি উপন্যাস বা নাটকের থেকে, যারা লিখেছেন নাট্যকার বা ঔপন্যাসিকদের, তাদের কি অতটাই ডিটেলসে পড়তে হবে যেটা আমরা সাহিত্যের ইতিহাসের দীনবন্ধু মিত্র বা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে যতটা ডিটেলসে পড়ছি? অন্নদা শঙ্কর রায় বা কাজী আব্দুল ওদুদ, ওনাদের সম্পর্কেও কি অতটাই ডিটেলসে পড়তে হবে? খুব ডিটেলসে না গেলেও একটু প্রাথমিক ধারণা তৈরি করে রাখা আমার মনে হয় উচিত হবে। আর একটা কথা, যারা এই খুব বেশি মানে বলছো এই যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, প্রথমেই আগের যিনি জিজ্ঞেস করলে যে ফিমেলদের আলাদা করে কোনো সংরক্ষণ করা হয় কিনা, এরকম একটা কিছু প্রশ্ন করলে আলাদা সিট রাখা হয় কিনা। প্রথমেই তো বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টারদের আলাদা করে এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের আলাদা করে, এইভাবে দুরকম ভাবে তো নেওয়া হবে। তার মানে কি ফিমেলদের আলাদা করা হলো সেখানে? তোমরা একটা কাজ করো, 15/2015 নোটিফিকেশন বলে WBPSC তে গিয়ে নোটিফিকেশনটা এখনো গুগলে পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে সেই জিনিসটা পড়ো, পুরো নোটিফিকেশনটা পড়ো। তাহলে দেখো অনেক ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ওটার মধ্যে থেকেই অনেক প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে। 15/2015 নোটিফিকেশন নাম্বার, সেটা একটু খুঁটিয়ে পড়ো, দেখবে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। ম্যাম একটা কোশ্চেন বই সংক্রান্ত, মানে যে টেক্সট বইগুলো যেগুলো উপন্যাস আছে ওইগুলো ম্যাম মানে টেক্সট বইয়ের সঙ্গে সঙ্গে তো মানে এই টেক্সটের পিছন দিকটাতে বুঝি রেফারেন্স থাকে তাই না? মানে মানে যেটা বলতে চাইলাম যে মূল টেক্সটের সঙ্গে সঙ্গে কোনো কিছু কি রেফারেন্স থাকে না, শুধু মূল টেক্সট টুকুটাই মানে আমাদের খুঁটিনাটি করে পড়তে হবে? মূল টেক্সট থেকেই রেফারেন্স আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি, আমরাই MCQ তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার প্রয়োজন অনুসারে সেকেন্ড মিট করা যেতেই পারে। ম্যামের অনেকটা সময় নিয়ে নেওয়া হলো, ম্যাম অনেকটা সময় দিলেন।
একদম না, আমার খুবই ভালো লাগলো সবার মধ্যে এসে। আশা করব এখান থেকে অনেক জনের মানে সাফল্যের খবর আমার কাছে আসবে, এটা আশা নিশ্চয়ই করব। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো। স্যার হ্যাঁ স্যার আমি বলো। বলছিলাম ম্যামকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি তোমাদের প্রত্যেকের হয়ে ম্যামকে থ্যাঙ্কস জানাবো, এবং মানে যতটাই আমরা তার কাছ থেকে শুনলাম তাতে আমিও অনেক কিছু জানতে পারলাম যেটা আমি জানতাম না। আহ, তো আশা করি ইন ফিউচার আমরা আবার ম্যামকে পাবো, এবং আমাদের প্রয়োজনে আমরা নিশ্চয়ই এরকম আবার মিট করব। ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো। ত্রিয়ানা, অনেক অনেক ভালো থেকো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাকে এখানে নিয়ে এলেন, খুবই ভালো লাগলো। সবাই ভালো থেকো স্যার, হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই আমরা সকলেই ভালো থাকি, এবং সকলে আহ, একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছই, যাতে তোমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারো, সেই জন্যই এত কিছুর আয়োজন। আর সেটা যদি মানে হয় তাহলে আমাদের ম্যামের প্রত্যেকের ভালো লাগবে, আর তোমাদের তো অবশ্যই সেটা খুশির ব্যাপার হবে। তো সকলের কাছে সেই শুভকামনা জানিয়ে আজকের আমাদের আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি।